তাকে এখনো অনেকটা পথ যেতে হবে, আগামী দিনে হয়তো মন্ত্রী হবে, ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী হতে পারে, কারণ রাজনীতিটাই তার ব্যবসা। কিন্তু রাজনীতি ছাড়া আর কোনো ব্যবসা তার নেই। বাকি যে ব্যবসা আছে ওগুলো যে লোক দেখানো ব্যবসা, যেখান থেকে টাকা, ব্ল্যাক মানি হোয়াইটের ব্যবসা ওটা। তো ওনার ওই ব্যবসাও যেমন চলবে তেমনি রাজনীতির ব্যবসাও চলবে। তো সেই ব্যবসার অনুসারে আমার মনে হয় তিনি যখন প্রধানমন্ত্রী ভবিষ্যতে হতে চলেছেন, আমার মনে হয় উনি একদিন প্রধানমন্ত্রী হবেন। তো উনি যখন প্রধানমন্ত্রী হবেন তো আমারও তো একটা নৈতিক একটা তাকে শিক্ষা দেওয়া উচিত। আমি সেই শিক্ষাটুকুর জন্যই এফআইআরটা করেছি, আর কিছু না। 18 মাস হাজতবাস করতে হয়েছে তাকে। জেল দিয়ে বেরিয়ে 1 ঘন্টা সময় পেয়েছিল পরিবারের সান্নিধ্যে আসার। তারপর আবার ঘরবন্দি আরো 18 মাস। কি অপরাধ ছিল তার? নাকি মিথ্যে অভিযোগে ফেঁসেছিল সে? মিথ্যে অভিযোগের দায়ে জীবন থেকে নষ্ট হয়েছিল 3 বছর। সেই নরক যন্ত্রণার প্রতিশোধই কি নিলেন রাজীব সরকার? ভোটের আগেই অমিত শাহকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে কিছু আপত্তিকর কথা শোনা যায়, যার বিরুদ্ধে ভোটের ফলাফলের পর গত 21 তারিখে এফআইআর দায়ের করেন তিনি। আর তারপর থেকেই তার কাছে আসতে থাকে খুনের হুমকি। বর্তমানে পুলিশি পাহারায় তিনি, কিন্তু কি ঘটেছিল তার সাথে? এখন কিভাবে থাকছেন তিনি? পরবর্তী পদক্ষেপ কি তার? সবটাই শুনে নেব তার মুখ দিয়ে। ভোটের কিছুদিন আগে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভা দিয়ে অমিত শাহর বিরুদ্ধে কিছু বক্তৃতা রাখেন, কিছু বক্তব্য রাখেন। সেটার আগেনস্টে আপনি ভোটের পরে 21 তারিখ একটি এফআইআর দায়ের করেন, অভিযোগ করেন, সেখান থেকে এফআইআর দায়ের হয়। এটা কেন করলেন? এরকম তো অনেক সময় হতেই পারে যে ভোটের আগে গিয়ে একটা উত্তেজনাপূর্ণ ভাষণ দিয়ে ফেলেছেন উনি। আপনার কি মনে হয়, আপনার মতে অভিষেকের বক্তব্য কি খুবই মানহানি করছিল, নাকি মুহূর্তের জাস্ট একটা উত্তেজনা বলা যায় এটাকে? এটা কোনো মানে উত্তেজনামূলক মানে ভুল করে বলে ফেলেছেন এই বিষয়ে নয়। বিষয়টা হচ্ছেন উনি একজন এমপি হোক বা এমএলএ হোক, সে যদি বলতো তাও এটাকে মেনে নেওয়া যেত। কিন্তু তিনি হচ্ছেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছের লোক এবং পশ্চিমবঙ্গের সেকেন্ড ইন কমান্ড। তার মানে যত এমপি এমএলএ আছে তার উনি লিডার মানে একদম সর্বোচ্চ লিডার, যিনি পুলিশ প্রশাসন কন্ট্রোল করেন। সেই রকম ব্যক্তি যখন এই রকম ভাষণ দেন, তো সেই ভাষণটা জনগণ অনেক বেশি ভাবে নিয়ে নেয়। তো সেই বেশি ভাবে নিয়ে নেওয়াটা হয়তো যদি তৃণমূল ফিরে আসতো রক্তগঙ্গা বয়ে যেত। উনি কি এটা বলতে পারবেন যে ওনার বক্তব্যের পর তৃণমূল ফিরে আসার পর রাজ্যে আগুন জ্বলতো না? কারণ উনি তো সর্বোচ্চ লিডার। তো এই কারণেই করা। কি বিজেপির সমর্থন পাচ্ছেন? না বিজেপি, না তৃণমূল, না সিপিএম, না কংগ্রেস, না মাওবাদী। আমার সাথে কোনো পার্টিরই সম্পর্ক নেই। আর আমি এতটাই কুখ্যাত, আমার থেকে সবাই একটু দূরত্ব রাখতেই ভালোবাসেন। তো যার ফলে আমার এই কমপ্লেনের মধ্যে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। এটুকুনি আমি আপনাকে 100% বলতে পারি। 21 তারিখে এফআইআর লজের পরে আপনি অনেক লাইভ থ্রেট পেয়েছেন। তো কি হয়েছিল? লাইভ থ্রেট পেয়েছেন, এছাড়াও কি আর কিছু ছিল? আপনার উপর হামলা হয়েছিল বা কিছু? না দেখুন, মারধর তো রাস্তাঘাটে আমার হয়েছে, এসে তো মানে পুলিশে এফআইআর আছে বা কমপ্লেন আছে। এবং আপনার ভোট যখন ঘোষণা হয়ে যায়, ভোটের ঘোষণার পরে একটা এনকাউন্টার পুলিশ করার প্ল্যানিং করেছিল। সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের নাম জড়িয়ে আছে, যিনি ডিসিপি এসবি কলকাতা পুলিশ। তার সঙ্গে আরও বেশ কিছু অফিসারদের নাম জড়িয়ে আছে। সেগুলো সব জমা করা হয়েছে এবং সেটা ইনভেস্টিগেশন চলছে। থ্রেট আমার লাইফে হচ্ছে মানে সেই ভাত খাওয়ার মতো, মানে দিনে ভাত না খেলে যেমন আপনি বাঁচবেন না, তো থ্রেট আমি না খেলে ঠিক আমারও মনটা ভালো লাগে না। কেন থ্রেট? আমরা দেখুন, আমার তো অনেকগুলো বিষয় নিয়ে চলে। ধরুন আমি তো শুধু অভিষেক ব্যানার্জি নই, সামাজিক আরো অনেক কাজ আছে। যেমন ধরুন সমস্ত এই পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে বেআইনি বিল্ডিং নিয়ে আমার লড়াই চলছে প্রায় 2 বছর হয়ে গেল। এবার সেটা ফাইনাল স্টেজ আছে। তো ন্যাচারালি আমাকে এখন বন্ধ করতে বলা হচ্ছে যাতে আমি এইগুলো বন্ধ করি। এরকম অনেক কিছু জড়িয়ে আছে। সবকিছু নিয়েছে, তার মধ্যে নতুন যে থ্রেডটা জয়েন করেছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। যারা আপনাকে লাইভ থ্রেড দিয়েছে তাদের নাম কি উল্লেখিত রয়েছে? কিছু জায়গায় উল্লেখিত আছে, আর সব তো আমি চিনতে পারবো না। কাদের নাম ছিল? লোকাল কিছু দাদা, তাদের নাম আছে। লোকাল গুন্ডা। আচ্ছা, অভিষেক ব্যানার্জি বর্তমানে এখন আর কোনো ক্ষমতাতে নেই। তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রিত্ব পদেতেও নেই, তিনি নিজেও ডায়মন্ড হারবার থেকে হেরেছেন। তো সেখানে গিয়ে কি তার এত প্রভাব রয়েছে যে তিনি আপনার মতো একজন প্রতিপক্ষের ক্ষতি করতে পারেন? দেখুন,
তিনি, আমি আন্দাজে যতটুকু জানি, মানে এটা কোনো প্রমাণ নেই, বলতে পারবো না, প্রায় 10,000 কোটি টাকার উপর মালিক উনি এই মুহূর্তে। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার লোকে মুখে শোনা বিভিন্ন সূত্র থেকে। তো একজন প্রভাবশালী, মানে চরম প্রভাবশালী, যার সঙ্গে ভারতবর্ষের বড় বড় লোকেদের যোগাযোগ, শুধু এইখানে যোগাযোগ না, আপ টু দুবাই সবার কানেকশন ওনার। এইসব লোকের কাছে আমি হচ্ছি একেবারে মশা টাইপ। তো আমাকে মারতে ওনার 5 সেকেন্ড কেন, 1 সেকেন্ডও সময় লাগবে। তো সেই কারণেই এগুলো নিয়ে ভাবার থেকে আমার মনে হয় লড়াইটাই ঠিক আছে, বাকি সময় কথা বলবো। রাজীব সরকারের দাবি 2016-এ অভিষেকের চক্রান্তেই মূলত শ্রীঘরে ঢুকতে হয় তাকে। সেই ঘটনাই শুনে নেব তার মুখ দিয়ে। 2016 সালে আপনাকে একবার জেলে পাঠানো হয়, প্রায় 18 মাস মতন আপনি জেলে ছিলেন। তো আপনি কি সেটারই প্রতিশোধ নিচ্ছেন এই 21 তারিখে অভিষেকের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করে? 18 মাস জেলে ছিলাম না, শুধু 18 মাস জেলে ছিলাম। জেল থেকে জামিন পেয়ে বাড়িতে এসেছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার জন্য বাড়ি ঢুকে এখানে মা খাবার খাইয়ে দেওয়ার 1 ঘন্টার মধ্যে এই বাগুয়াটি থেকে 70 কিলোমিটার দূরে রানাঘাটে আমাকে একটি বাড়িতে আবার 18 মাসের জন্য গৃহবন্দী করা। কিসের জন্য? কোর্টের অর্ডার, মানে পুলিশ কোর্ট থেকে অর্ডার বার করেছিল যে আমি ওই রানাঘাট থেকে বেরোতে পারবো না, ওখানে আমাকে 18 মাস আটকে রেখেছিল। তো গল্পটা হচ্ছে যে, দেখুন, আমার বাবা মা যদি বেঁচে থাকতো আজকের দিনে, তারা যদি বেঁচে থাকতেন, হয়তো আমি এসব করতাম না। আমার বাবা মা মারা গেছেন, আমার সব শেষ, পরিবার শেষ, এমনকি আমার ভাইয়ের বিবাহিত জীবন ধ্বংস হয়ে গেছে। আজ প্রায় 2022 থেকে আমি আমার ভাইয়ের মেয়েকে আমি কোনদিন দেখিনি, আমার ভাইও তার মেয়েকে কোনদিন দেখেনি। আমার ভাইয়ের ফ্ল্যাট চলে গেছে, আমাদের 2খানা ফ্ল্যাট চলে গেছে, মানে নেই, পুরো পরিবারটা ধ্বংস। এ পুরো এলাকা, আমার বাবা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসার সেন্ট্রালের, আমার মা আরজিকর মেডিকেল কলেজের সিস্টার ইনচার্জ ছিলেন, তাদের সন্তান আমি মেয়ে পাচার করি। এটা অভিষেক ব্যানার্জির দয়া, এটা অভিষেক ব্যানার্জি যা কাজ করেছেন। তো তার সাথে শত্রুতা থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা আমি শত্রুতার জন্য করিনি, কারণ আমি সবাইকে ক্ষমা করে দিই। যারা আমার সঙ্গে যারা এই ষড়যন্ত্রটা করেছিলেন, তাদের আমি সবাইকেই প্রায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু প্রত্যেককে আমি শিক্ষাটা দেবো। এই শিক্ষাটা হচ্ছে নৈতিক শিক্ষা, যে শিক্ষাটা আপনি লেখাপড়া করে আপনি জীবনে ডিগ্রি অর্জন করার পরেও আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা নৈতিক শিক্ষা থাকা দরকার। ওই নৈতিক শিক্ষা না থাকলে আপনি দুর্নীতি করবেনই। তো অভিষেককে আমি জাস্ট নৈতিক শিক্ষা দিচ্ছি। সে আমার থেকে বয়সে অনেক ছোট, আমার ভাই সমান, মানে আমার ভাইয়ের বয়সীও থেকেও মনে হয় ছোট হবে, ভাইয়ের থেকেও, আমার নিজের ভাইয়ের থেকে ছোট হবে, তবু সে আমার ভাই সমান। তো তাকে এখনো অনেকটা পথ যেতে হবে, আগামী দিনে হয়তো মন্ত্রী হবে, ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী হতে পারে, কারণ রাজনীতিটাই তার ব্যবসা। তো রাজনীতি ছাড়া আর কোনো ব্যবসা তার নেই। বাকি যে ব্যবসা আছে ওগুলো যে লোক দেখানো ব্যবসা, যেখান থেকে টাকা, ব্ল্যাক মানি হোয়াইটের ব্যবসা, ওটা তো ওনার ওই ব্যবসাও যেমন চলবে, তেমনি রাজনীতির ব্যবসাও চলবে। তো সেই ব্যবসার অনুসারে আমার মনে হয় তিনি যখন প্রধানমন্ত্রী ভবিষ্যতে হতে চলেছেন, আমার মনে হয় উনি একদিন প্রধানমন্ত্রী হবেন। তো উনি যখন প্রধানমন্ত্রী হবেন, তো আমারও তো একটা নৈতিক তাকে শিক্ষা দেওয়া উচিত। আমি সেই শিক্ষাটুকুর জন্যই এফআইআরটা করেছি। আপনি জেল থেকে বেরোনোর পর তৃণমূলের কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন? তৃণমূল আমাকে মারতে বাকি নেই। তৃণমূলের আমার লোকাল যারা নেতা ছিল, যারা আমার বাড়ির আশেপাশে থাকে, তারা আমাকে হেল্প করেছে, আমি অস্বীকার করবো না। দেখুন, পাড়ায় থাকি তো কথা বলেছে। আর হেল্প বলতে, হ্যাঁ, আমাকে দেবরাজ চক্রবর্তী, আমি যখন খেতে পেতাম না, মানে আমাকে লোকের কাছে ভিক্ষে করতে হয়েছে। আমাকে ফেসবুকের লোকেরা এখনো ভিক্ষে দেয়, মানে আজকে দিনে দাঁড়িয়েও আজকে সন্ধ্যেবেলা মনে হয় কেউ আমাকে টাকা পাঠাবে, আমাকে ফোন করে বলো যে আজকে সন্ধ্যাবেলা তো কিছু টাকা পাঠাবো খাবারের জন্য। তো আমি এখনো লোকের কাছ থেকে ভিক্ষে নিয়ে বেঁচে আছি, কারণ আমাকে কেউ চাকরি দেয় না, কোথাও আমার কাজ নেই। তো যখন আমি আমার কিছু লোন ছিল, সেই টাকা আমি শোধ করতে মানে আমার খুব অসুবিধা হচ্ছিল, দেবরাজ চক্রবর্তী আমাকে একটু হেল্প করেছে, কারণ সে আমার ছোট ভাইয়ের মতো। তার বাবা আমার বন্ধু ছিল, আমরা আড্ডা মারতাম, সেই সূত্রে দেবরাজের সাথে আলাপ। এবার দেবরাজ জীবনে কি করেছে কি করেনি, মানে বেআইনি কাজ করেছে করেনি, সেটা তার ম্যাটার। আমাকে সে বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে, তাকে মনে রেখেছে, কিন্তু তাই বলে এটা নয় আমি কিন্তু দেবরাজ চক্রবর্তীর এগেনস্টও আমি কমপ্লেন করি। এবং দেবরাজ আমাকে জিজ্ঞেস করেছে, কি দাদা আমার নামও কমপ্লেন করলে? আমি কিছু করার নেই, তুই তোর কাজ করেছিস, আমি আমার কাজ করেছি, যার কাজ শেষে। তৃণমূলের আগেনস্টে যাওয়ার জন্য কি বিজেপির কারোর কাছ থেকে সমর্থন চেয়েছেন কখনো? কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন? বিজেপি আমাকে কেউ নেবে না, আমার থেকে সবাই দূরে থাকে। হ্যাঁ, শুভেন্দুদার সাথে আমার পার্সোনালি একটু যোগাযোগ ছিল, আমি মাঝে মাঝে তাকে মেসেজ করতাম, ফোন করতাম কোনো প্রয়োজনে। যেমন আমার ভাই যখন আপনার ব্রেন স্ট্রোক হয়, আমার মানে মণিপুরের রাস্তায় পড়েছিল, আমার ভাইকে তুলে এনেছিল এয়ারপোর্টের সিআইএসএফ এর যারা ইউনিট, তারা ফ্লাইটে করিয়ে নিয়ে আসিয়েছিল। তো ওই সময় আমার ভাই ডিসান হসপিটালে ভর্তি ছিল। তো সেখানে আমি মানে যে ইন্স্যুরেন্স কোম্পানি, সে টাকা দিচ্ছিল না, তারা বলেছিল যে না আমরা টাকা দেবো না, আমাকে টাকাটা দেওয়ার মানে প্রেশার দিচ্ছিল। তখন শুভেন্দুদাকে জানাই, শুভেন্দুদা মানে সকালবেলা জানানোর পর বিকেলবেলার মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিয়ে দিয়েছিল। তো সে আমাকে ওইটুকুই আমি শুভেন্দুদার কাছ থেকে হেল্প পেয়েছি, বাকি আমি কখনো নিজের জন্য কোনোদিন হেল্প চাইনি।
আজ অব্দি। দেখা গেছে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ নেই আপনার তুলনামূলকভাবে। তো আপনি কি মনে করেন সে ব্যাপারে? কারণ ওনারা দুজনেই হচ্ছিল একই শিবিরের, তৃণমূল শিবিরেরই অংশ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কোনো অভিযোগ কেন নেই? সিপিআইএম এর আমলে আমি মমতা ব্যানার্জিকে মানে নিয়ে আসার জন্য আমিও বেশ কিছু লোকের সঙ্গে কথা বলেছিলাম, কারণ সেই সময় খুব মানে অন্যরকম একটা সিচুয়েশন ছিল। তো মমতা ব্যানার্জির লড়াইটা সে সময় সত্যি কমেন্ডেবল ছিল এবং তাকে আমরা আজও রেসপেক্ট করি। সেই কারণে জীবনে সবকিছুতে কমপ্লেন করা যায় না। আপনার কি মনে হয় সিপিএম এর সময় পর টিএমসি তে এসে তারপরেও 3 বার যখন উনি মুখ্যমন্ত্রী হলেন তারপরে উনি কিছুটা করাপশনের সাথে জড়িয়ে গেছেন? দেখুন, একটা কথা আপনাকে বলি, অর্থশাস্ত্রে, কৌটিল্যের অর্থশাস্ত্রে একটা খুব সুন্দর কথা আছে। আপনার জীবের ডগায় আপনি যদি মধু রাখ বা যদি বিষ রাখ, আপনার শরীর সেই স্বাদ কিন্তু নেবে। ঠিক তেমনি অর্থশাস্ত্র অনুযায়ী যদি আপনি সরকারি অর্থের উপর বসে থাকেন, আপনি তো তার স্বাদ নেবেন। সে যেই হোক, যত বড় নেতা হোক, যত বড় সাধু সন্ত হোক, সেই স্বাদ সবাই নেয়। উত্তর আমি আপনাকে দিয়ে দিয়েছি।